নমস্কার বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন এক অভিনেত্রীর সম্পর্কে বলবো যিনি সেলুলয়েডে নীরব যুগ শেষ হওয়ার ঠিক পরেই সাদা কালো যুগে একচেটিয়া রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন ভারতী দেবী, যাকে প্রায়শই অসিত বরণের সাথে তার সমস্ত সৌন্দর্য ভদ্রতা জুটি বাঁধতে দেখা যেত। বন্ধুরা, আজকের পর্বে এই ভারতী দেবীর সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাবো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, ভারতী দেবী এমন এক যুগের বাসিন্দা ছিলেন যখন নীরব যুগের পর্ব সবে মাত্র শেষ হয়েছিল। তিনি ছিলেন এক ধনী রক্ষণশীল ব্যবসায়ী পরিবারের সদস্য। মাত্র 13 বছর বয়সে বিবাহ হওয়ার পর শ্বশুরবাড়িতে তার কঠিন সময় কেটেছিল। প্রতিবাদ করা এবং বাবার বাড়িতে ফিরে যাওয়া সাহস তার ছিল। ভারতী দেবী 1922 সালে জন্মগ্রহণ করেছিলেন। পিতা হরেকৃষ্ণ দাস। বিদ্যালয়ের শিক্ষা শুরু হওয়ার প্রথম দিকেই একটি মিশনারি স্কুলে এবং পরবর্তীকালে ভারতী দেবী স্কুলে পড়াশোনা করেন। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় কাশীতে এক ব্যায়াম শিক্ষকের সাথে। পরে এই বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। ভারতী দেবীর বাবা হরেকৃষ্ণ দাস তাকে সেই দিনগুলিতে বিবাহ বিচ্ছেদ নিতে সাহায্য করেছিলেন। সেই সময় তার স্বাধীন জীবনের সূচনা হয় এবং নিয়তি তাকে 1939 সালে নিউ থিয়েটারে নিয়ে এসেছিল। তিনি তার প্রথম ছবি ডাক্তারে নজরে পড়েন। ছবিটি 1941 সালে মুক্তি পায় এবং পরিচালনা করেছিলেন ফণীভূষণ মজুমদার। প্রয়াত অভিনেতা জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য তার বিপরীতে অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে ভারতী দেবী বলেছিল, একটি দৃশ্যের নায়কের দরজায় কড়া নাড়তে হয়েছিল। আমি ভেবেছিলাম আমার অনস্ক্রিন ভাই আসবে, আবার ভাইয়ের পরিবর্তে আমার প্রেমিকার দরজায় থাকবে। পরিচালক আমাকে দৃশ্যটি ব্যাখ্যা করে বললেন যে প্রথমে শটটি ঠিক থাকলেও তিনি আমাকে একটি উপহার দেবেন। আমি নার্ভাস টাইপের ছিলাম না এবং উপহারের কথা ভাবায় আমাকে একটি নিখুঁত শট দিতে বাধ্য করেছিল। ফণীবাবু আমার কাঁধে হাত বুলিয়ে দিলেন এবং আমাকে একটি বিশাল চকলেট দিলেন, কারণ শটটি খুব ভালো দিয়েছিলাম। তার পুরো কেরিয়ার জুড়ে তিনি নিউ থিয়েটার্সে দেবকী বোস, সত্যজিৎ রায়, তপন সিনহা, পরবর্তী বছরগুলোতে তিনি ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছিলেন। নতুন থিয়েটার্সগুলো প্রতিশ্রুতি, কাশীনাথ ও সৌগন্ধর মতো দৈত্য সংস্করণের ছবি তৈরি করত। অশোক কুমার তাকে মুম্বাই নিয়ে যান। তাকে প্রথম দিকে মডেলদের একজন হিসেবেও বিবেচনা করা হতো। 1940-এর দশকে লাক্স কোম্পানি ভারতী দেবীর সাথে মডেলিংয়ের জন্য যোগাযোগ করেছিলেন। তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই কাজটি করেছিলেন, কারণ তার মতে তারা মাত্র শুধু একটি ছবি তুলেছিল এবং একটু হাসতে বলেছিল। এত সহজ কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতে চাননি। বন্ধুরা, প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ফণী মজুমদারের পরিচালিত ডাক্তার তিনি অভিনয় করেন। পরের বছর নিউ থিয়েটার্সে প্রযোজিত হেমচন্দ্র পরিচালিত সহযাত্রী ছবিতে অভিনয়ের সাথে সাথে তিনি প্লেব্যাকও করেছিলেন। তার সঙ্গীত শিক্ষা শুরু হয় আমির খানের কাছে। পরবর্তীকালে আশরাফ হোসেনের কাছে গান শেখেন। অভিনয়ের প্রয়োজনে হিন্দি, উর্দু, গুজরাটি ভাষাও শিখেছিলেন। বাংলা ছাড়াও হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। নিউ থিয়েটার্সে প্রযোজিত সুবোধ মিত্র পরিচালিত নার্স দিদি ছবিতে কেন্দ্রীয় চরিত্র সুষমার ভূমিকায় তিনি অভিনয় করে দর্শকের কাছে প্রশংসা লাভ করেছিলেন। দেবকী বসু পরিচালিত সাগর সঙ্গমে ছবিতে কেন্দ্রীয় চরিত্র দাক্ষণীয় ভূমিকা অনবদ্য অভিনয় তাকে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা এনে দেয় এবং ছবিটি সেরা ছবি হিসাবে ভারতীয় রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং বাংলা ভাষায় নির্মিত বছরের শ্রেষ্ঠ ছবির জন্য রাষ্ট্রপতি রৌপ্য পদক লাভ করে। এরপরে তপন সিনহা পরিচিত নির্জন সৈকতে 1966 সালে তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির অন্যান্য অভিনেত্রীদের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। তপন সিনহা পরিচালিত গল্প হলো সত্যি ছবিতে তিনি অভিনয় করে প্রশংসা লাভ করেন।
ভারতী দেবী সত্যজিৎ রায় পরিচালিত নায়ক ছবিতেও অরিন্দমের সহযাত্রী মনোরমার ভূমিকায় অভিনয় করেন। যাত্রী পরিচালিত পলাতক, চাওয়া পাওয়া ছবিতে তার অভিনয় এত সুন্দর ছিল যে সবার কাছে প্রশংসা অর্জন করেছিলেন। অপর্ণা সেন পরিচালিত পরমা, তরুণ মজুমদার পরিচালিত আলো এবং প্রভাত রায় পরিচালিত শুভদৃষ্টি ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছিলেন। বন্ধুরা, সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি অর্থাৎ ভারতী দেবী ৭৫টির বেশি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এবং সাথে সাথে পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি পেশাদার মঞ্চে এবং দূরদর্শনেও ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ছেলেবেলায় তার নাম ছিল মনোরমা। চলচ্চিত্র অভিনয়ের শুরুতেই অমর মল্লিকের সাথে তার বিয়ে হয়। স্বামীর সাথে যৌথভাবে স্বামীজি ছবি পরিচালনা করেন। মহাশ্বেতা ছদ্মনামে তার লেখা গল্প বাতায়ন পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত কাজল দিদি ছবিটি গল্প অবলম্বনে তৈরি হয়। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত কাজল দিদি ছবিটি তার গল্প অবলম্বনে তৈরি হয়। বন্ধুরা, ভারতী দেবী পরবর্তী বছরগুলিতে অর্থাৎ ভারতী দেবী বেশ কয়েকটি দৈনিক ধারাবাহিকেও কাজ করেছিলেন, কিন্তু ৩০শে ডিসেম্বর ২০১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতী দেবী ছিলেন এক বিরল প্রজাতির অভিনেতা, একজন যারা কখনো লাইমলাইটের জন্য আকাঙ্ক্ষা করেনি। তিনি সমস্ত বাধা ভেঙে সিনেমা জগতে কিন্তু প্রবেশ করেছিলেন। তিনি তার শক্তিশালী অভিনয় এবং সরলতার মাধ্যমে সেলুলয়েডে তার ছাপ রেখে গিয়েছিল। সম্ভবত সেই কারণে আমরা তাকে সর্বদা মনে রাখব এবং এখনও তার অভিনয় দেখলে মন দিয়ে বসে আমরা অভিনয়গুলো দেখি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।